তুলিদি, সাত সকালে চলে এসেছিস বল? ঋষির গল্প শুনবি বলে? আর যখন কিনা আমরা বেরিয়ে যাব তখন? ও দাঁড়াতে চাইনি, আমি ওকে দাঁড় করিয়েছি। আমি তো তোমার সাথে কথা বলছি না ঋষি, আমি আমার দিদির সাথে কথা বলছি, তাই না? কি রে তুলিদি বল, এতই যখন ইন্টারেস্ট ওর পুরনো বইয়ের ওপর, আমাকেই তো বলতে পারতিস, বললি না কেন? এটা তো নয় যে ও সবকিছু হাইড করে আমাকে বিয়ে করেছে, সবটা বলেই তো বিয়ে করেছে, তাই না? বলি, তুই বিশ্বাস কর, আমি কিন্তু নিজে থেকে কোনো কথা বলিনি, কথায় কথা উঠেছে। অ্যাকচুয়ালি ওর সঙ্গে তো তোর কোনো কথা ওঠারই কথা নয় তুলিদি, এই নিয়ে তো বাড়িতে আগেও অনেক কথা হয়েছে, তাই না? আমি ঠিক বুঝলাম না, আমার সঙ্গে কথা হলে ঠিক প্রবলেমটা কি তোমার? তোমার দিদির সঙ্গে তো কথা হচ্ছে। তুমি ওর সঙ্গে যেই বিষয় নিয়ে কথা বলেছো আমার সেটাতে আপত্তি আছে। তুমি ওর সঙ্গে তোমার পুরনো বউকে নিয়ে গল্প করতে পারো না। হ্যাঁ, আমায় নিয়ে যদি গল্প করতে চাইতে করতেই পারতে, কিন্তু তুমি তো সেটা করোনি। আর ও তো জাহ্নবীকে চেনে না, দেখেনি, ও কি করবে এগুলো শুনে? তুমি ভয়ঙ্কর নিঃসঙ্গতায় বাধ্য হয়ে আমাকে বিয়ে করেছো, এটা জেনেও কি করবে? তুমি ভুল বুঝছো। তুমি খেয়াল করো না ঋষি, তুমি কথার তোরে দেখোই নি যে আমি এখানে দাঁড়িয়েছিলাম। আমি তোমাদের প্রত্যেকটা কথাই শুনেছি। আর তোকেও বলি তুলিদি, ঋষি জাহ্নবীকে ভুলে কেন অলিকে বিয়ে করলো, এই প্রশ্নটা তোকে মানায়? না অলি, আসলে উনি বলছিলেন যে, দেখ উনি কি বলেছেন আর তুই কি বলেছিস সেটা আমি কিন্তু খুব ভালো করেই জানি। আসলে কি বলতো, নিজের সম্মানটা না নিজের কাছে, অন্য কেউ কিন্তু তোর হয়ে সম্মানটা এনে দিতে পারবে না। তাই এখন ও কি করলো না করলো সেটা জেনে তো লাভ নেই, তাই না? এই বিয়েটাই এখন সিদ্ধ, যখন বিয়েটা হয়ে গেছে। কি জানিস তো তুলিদি, জাহ্নবীর সঙ্গে বিয়েটা কিন্তু এখন ইনভ্যালিড হয়ে গেছে। ওই বিয়েটার কিন্তু কোনো দাম নেই, কেমন? আর জাহ্নবী যদি ফিরেও আসে, আমি কিন্তু আমার অধিকার ছাড়বো না। এই সমস্ত কিছু জানিই তো আমি বিয়েতে রাজি হয়েছি, তাই না ঋষি? তাই জাহ্নবী এখন ফিরবে কিনা, ও ফিরে এলে ওর দাবি দেওয়া নিয়ে ফিরবে কিনা, এই প্রশ্নগুলো তো ম্যাটারই করে না। দেখ, ঘটনাচক্রে যদি জাহ্নবী ও দাবি দেওয়া নিয়ে ফিরেও আসে, আমি কিন্তু তার 1%ও গ্র্যান্ট করবো না। কারণ কি জানিস, ও যদি ফিরে আসে না, ওর প্রথম দাবি কি হবে? সংসার ফিরে পাওয়ার দাবি। আর যখন অলরেডি একজন সংসারের হাল ধরে নিয়েছে, তখন সে না ছাড়া অবধি তো জাহ্নবী সেই সংসার ফিরে পেতে পারে না। আর আমি যে অন্তত হাল ছাড়বো না, সেটা ঋষি খুব ভালো করে জানে। তুলিদি শোন না, তোর যদি এতই কৌতূহল থাকে না, তুই আমাকে জিজ্ঞেস করে নিস, কেমন? ঋষিকে না এই নিয়ে জিজ্ঞেস করিস না, আমি চাই না সেটা। আর আমার কি মনে হয় বলতো, মা বাপিও সেটা পছন্দ করবে না। তুই আমাকে ভুল হচ্ছিস রে বোন, আমি কিন্তু সেভাবে বলিনি কথাগুলো। ও চা দিয়ে চলে যেতে চেয়েছিল, আমি ওকে আটকেছি। কেন? কথা বলার জন্য। তাই? কি কথা? এতক্ষণ যে কথাগুলো হচ্ছিল সেই কথাগুলো? অনেক কথা। ঘটনাচক্রে তুমি যখন এসছো তখন ওইসব কথা হচ্ছিল। আরো অনেক কথা হয়েছে, অন্য কথা হয়েছে আরো। অন্যরকম কথা হয়েছে? কি অন্যরকম কথা হয়েছে? কিরে তুলিদি? আগের দিন আমি ওকে জিজ্ঞেস করছিলাম ও কোন কলেজে পড়ে। ও তারপর এমন একটা কলেজের নাম বললো, তারপরেও বলছে এলাকারই কোনো একটা কলেজে পড়ে। দুটো কথা কোনো মিল ছিল না বলে আমি ওকে জিজ্ঞেস করলাম ও সত্যি সত্যি এক্স্যাক্টলি কোন কলেজে পড়ে, ওর মনে পড়ছে কিনা কলেজের নাম। ও কোন কলেজে পড়েছে কি পড়েনি সেটা জেনে তোমার কি লাভ, আমি তো বুঝতে পারছি না। বলি, সবসময় কি কেউ কিছু হওয়ার জন্য প্রশ্ন করে? অনেক উত্তরে আমার অনেক প্রশ্ন মীমাংসা হয়ে যেতে পারে, এর জন্য তো প্রশ্ন করতে পারি। छोटी থাক 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 থাক
আমাকে আর প্রণাম করতে হবে না। আর তো কোনোদিনও দেখা হবে না, শেষবারের মতো প্রণামটা করতে দাও। সেই তুমি তুমি আমাদের কথা শুনলে না রাই। তোমাকে বলেছিলাম যে ঋষি আসলে ওকে বলে যেতে। এটা কি তুমি ঠিক করছো রাই? এর আগে অনেকবার যেতে চেয়েছি, ঋষির জন্যই আমার যাওয়া হয়নি। ঋষি চাইনি আমি যাই, তাই এবার আর কোনো ঝুঁকি নিলাম না। বুঝতেই তো পারছো, এবারও যদি না করে দেয়, ওকে না বলার ক্ষমতা আমার নেই। তাই বলছি, তোমরা রাগ করো না, আমাকে খুশি মনে যেতে দাও। তোমার বাড়ি তুমি যাবে, এটা আমাদের বলারই বা কি আছে বলো? আর আমাদের আগেই বা তোমার কি যায় আসে? আর আজকালকার দিনে জানো তো, কারোর ভালো করতে নেই। তোমরা আমাদের কোনো খারাপ করোনি মেস্তি, আমরাও তোমাদের ভালোই করেছি মেস্তি, কোনো কিছু খারাপ করিনি। আমার মেয়ে তোমার সংসারটা সাজিয়ে দিয়ে গেছে, তোমার জীবনে যে বঞ্চনা ছিল তার থেকে মুক্তি দিয়ে গেছে, এটা তুমি ভুলে যেতে পারো না। বাবা, তোমার তো এখন দেখছি খুব কথা হয়েছে। তোমরা যদি আসল কথাগুলো মনে না রাখো, তাহলে তো মনে করিয়ে দিতে হয়। আজ তোমরা প্রতিজ্ঞা করেছো যে আমার মেয়ের স্মৃতিগুলোকে মুছে দেবে। তোমরা পারবে তো মেস্তি? এই যে তোমার স্বামীর ফিরে আসা, এই যে তোমার স্বামীর জন্য প্রমাণগুলোকে জোগাড় করা, এগুলো আর কে করেছে? আমার মেয়েই তো করেছে মেস্তি। তা কি করবো বলো তার জন্য? আমরা তো তাকে জোর করে এই বাড়ি থেকে তাড়িয়ে দিইনি কো। আমি কিন্তু সে কথাটা বলতে চাইনি। আজ আমার উপর এত অসন্তুষ্ট হয়ে কথা বলছো তো? আমার মেয়েকে মুছে ফেলতে চাইছো তো? তাই মা হয়ে কথাগুলো বলেছে। তার মানে তো এটাই বোঝায় যে তুমি রাগ করে চলে যাচ্ছ, তাই না রাই? ধরো রাগ করেছি, যদি রাগ করেও থাকি, যদি অভিমান করেও থাকি, যদি দুঃখ করেও থাকি, এটা তো সত্যি যেখান থেকে চলে যাচ্ছি, এতে তো কোনো মিথ্যে থাকতে পারে না। এছাড়া আমরা আর কি করতাম বলো? ঋষিটাকে কি সারা জীবন বিভাগী করে রেখে দিতে পারতাম? আর তাছাড়া ঋষির আপত্তিতে তাকে জোর করে তো আমরা বিয়ে দিইনি। না না, তোমাদের কোনো দোষ নেই, ঋষির কোনো দোষ নেই, দোষটা আমার। আমার মেয়েটাকে জন্ম দেওয়াই আমার সব থেকে বড় দোষ হয়েছে। আর আমার মেয়ের কপালটা তো ওরকমই হবে, যার বাবা ওকে জন্মের পর থেকে স্বীকার করলো না, ওকে মেনে নিল না, যার স্বামীর সঙ্গে বিয়ে হওয়ার পর এত অশান্তি, একটা দিনের জন্য সে শান্তি পেল না। তারপর সে যখন হারিয়ে গেল, তাকে 3 বছর খোঁজ করার পরই তোমরা ধরে নিয়েছো সে আর নেই। এটা আমার মেয়ের দুর্ভাগ্য ছাড়া আর কি হতে পারে? আসল কথাটা তো বেরিয়ে গেল এখন। তার মানে তুমি বলতে চাইছো যে আমাদের ঋষি বাবার বিয়েটা দেওয়া ঠিক হয়নি কো? তোমাদের ছেলে, তোমরা বিয়ে দেবে, আমি ঠিক ভুল বলার কে গো? কেউ না। তোমাদের ছেলের বিয়ে দেওয়ার জন্য তোমরা ধরে নিয়েছো যে আমার মেয়েটা মরে গেছে, সেটা না ধরে নিলেও পারতে। মেয়ে যদি তোমার বেঁচে থাকে তাহলে ও নিশ্চয়ই ফিরে আসবে একদিন। আমাদের কাছে না ফিরুক, তোমার কাছে ঠিক ফিরে আসবে। তোমার সঙ্গে সে নিশ্চয়ই যোগাযোগ করবে, কারণ তোমার মেয়ে না। আমরা তো তার কেউ নই, কিন্তু তুমি তো তার আপনজন। সেই আশীর্বাদই করো ছোটদি। কোনোদিন তো কোনো অন্যায়, কোনো ভুল করিনি, কারণ ভালো করেছি, ওই কোনো মন্দ করিনি। চেষ্টা করেছি সবার ভালো করার। তাই এই আশীর্বাদটা করো, আমার মেয়েটা যেন আমার কাছে ফিরে আসে।
আমি ঠিক একরকম করে আমাদের জীবনটা কাটিয়ে দেব। আমার মেয়ের সংসারের স্বাদ মিটে যাবে, স্বামীর স্বাদও মিটে যাবে, মা মেয়েতে ঠিক কেটে যাবে এরকম করে। মেজমা, এসে গেছো? হ্যাঁ, তোমরা সবাই ঠিক আছো তো? বাড়িতে সব ঠিক আছে? হ্যাঁ, আমরা সব ভালো আছি, ঠিক আছে। তোমরা ওখানে ভালো করে ছিলে তো? হ্যাঁ, কিন্তু ওই মাথাটা না একটু ব্যথা করছে, কিন্তু এখন ঠিক আছে, সব ঠিক আছে। ঋষি, তোর শরীর ঠিক আছে তো? মুখটা এরকম শুকনো লাগছে কেন তোর বাবা? না না, আমি ঠিক আছি। মুখ শুকনো কোথায়? ঋষি বাবা, শ্বশুর বাড়িতে খুব আদর যত্ন হলো তো? কি আপনি ব্যাগপত্র গুছিয়ে কোথায় যাচ্ছেন? আমি গ্রামে ফিরে যাচ্ছি। হঠাৎ? হঠাৎের কিছু নেই বাবা, আমার নিজের লোকের কাছে ফেরত যেতে ইচ্ছে করছে। আপনার ওখানে নিজের লোক কে আছে? জন্ম থেকে যেখানে বড় হয়েছি তারা সবাই আমার নিজের লোক। দেখুন, ওরা যদি নিজের লোক হতো তাহলে আপনাকে অন্য কোথাও এসে থাকতে হতো না। নিজের লোক হলেই যে সবাই খাওয়া পড়ার দায়িত্ব নেবে তার তো কোনো মানে নেই বাবা। তাছাড়া তেমন নিজের লোক ওরা আমার নয়। আর তাছাড়া আমি শক্ত সামর্থ্য মানুষ, অন্য কেউ আমাকে খাওয়ালে পড়ালে আমি সেটা নেবই বা কেন? তোমাদের এখানে যে খেয়েছি পড়েছি তার জন্য অনেক কাজও করে দিয়েছি আমি। আপনি এইভাবে কথা বলছেন কেন? কি আশ্চর্য, আপনি তো আমাদের আত্মীয় হন, জাহ্নবীর মা। আপনি আপনি এভাবে কথা বললে আমাদের খারাপ লাগে না বলুন তো? আর এনারা তো সবাই আপনাকে বাড়ির লোকের মতো করেই রেখেছিল। তুমি তো তখন ছিলে না, আমার মনে হয় না এই ব্যাপারে তোমার কোনো কথা বলা দরকার আছে। তার মানে তুমি এটাই বলতে চাইছো যে রাই, আমরা তোমাকে বাড়ির লোকের মতো রাখিনি, তাই তো? বাড়ির লোকের মতো কেন, যদি অতিথির মতো তোমরা আমাকে রাখো, সেই সময়টা তো ও ছিল না। তাই বলছিলাম যে এই ব্যাপারে ওর কথা বলা মানায় না। সেদিন ছিলাম না, কিন্তু আজ তো আছি। আজ যখন আপনি চলে যেতে চাইছেন, আমি তো আপনাকে বাধা দিতেই পারি। আমাকে বাধা দিয়ে তোমার কি হবে মা? বরং মূর্তিমান জাহ্নবীর মাকে চোখের সামনে তোমার ঘুরঘুর করতে দেখে নিজেরই খারাপ লাগবে। যেমন জাহ্নবীর ঘরের ফার্নিচারগুলো সরিয়ে দিয়ে নিজের নতুন ফার্নিচার গড়তে চাইছো, যেমন ভাবে জাহ্নবীর স্মৃতিগুলোকে গোডাউনে দিয়ে দিতে চাইছো। এগুলো করছো জাহ্নবীর জন্যই তো। তাই জাহ্নবীর মাকে যে ফেলে দিতে চাইছো না, সেটা কি করে জানবো? তার মানে তুমি ওর জন্য চলে যাচ্ছ? শুনুন, এইসব বাজে কথা রাখুন। জাহ্নবীকে আমি কমিট করেছিলাম যে আপনাকে আমি সারা জীবন যত্নে রাখবো। দেখুন, আপনি চলে যেতেই পারেন, আমার কোনো প্রবলেম নেই, কিন্তু জাহ্নবী ফিরে আসার আগে আপনি কোথাও যেতে পারবেন না। তোমরাই তো বলছো জাহ্নবী আর কোনোদিনও ফিরবে না, জাহ্নবী মরে গেছে। তাই যদি হয় তাহলে আপনারও কোথাও যাওয়া হবে না। জাহ্নবী যেদিন ফিরে আসবে তারপর আপনি যাবেন। না বাবা, তোমরা আমাকে আর আটকেও না। সত্যি বলছি, আমার এখানে আর মন টিকছে না। সেটা কি আমার জন্য? আমি কখন সে কথা বললাম? ওমা, তুমি তো একটু আগে সে কথাই বললে। এমন করে কথাটা বললে যেন অলির জন্যই তুমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছ। অলি কিন্তু তোমাকে এ কথাও বলেছিল, তুমি অলির মায়ের মতো, তাকে সেই সম্মানটুকুও কিন্তু তুমি দিলে না।
আমি বুঝতে পারছি না, আমি চলে গেলে তোমাদের সমস্যাটা কি? কাজের লোক হয়তো তোমরা ঠিকই পেয়ে যাবে, কিন্তু হ্যাঁ, বিনা পয়সার দাসী তোমরা পাবে না। কিন্তু পয়সা দিলে কাজের লোকের অভাব কোথায়? আর তোমাদের সেই পয়সা দেওয়ার পয়সা আছে। ছি 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 রাই, তুমি এইভাবে কথাগুলো বললে? সত্যি কথা বলতে, তোমরা আমাকে খাইয়েছো, পড়িয়েছো, কিন্তু কাজের লোককে যে টাকাটা দিতে হয় সেই টাকাটা তো বেঁচে গেছে। একটা লোকের থেকে তো কম কাজ করিনি, তার থেকে বরং বেশি কাজ করেছি। এই কথাটা তো তোমরা অস্বীকার করতে পারবে না। আমরা কিন্তু তোমাকে অনেকবার বারণ করতাম, তুমি বরং শুনতে না, নিজের থেকে কাজগুলো করতে। সেটা তো আমার বিবেক, আমি তো তোমাদের কোনো দোষ দিচ্ছি না, এটা তো কথার কথা। শুনুন, আপনার যদি কাজ করতে অসুবিধা হয় আপনি প্লিজ কাজ করবেন না। একটা আলাদা রুম আছে আপনার, সেখানে থাকবেন, সময় মতন খাবার পেয়ে যাবেন। আর হ্যাঁ, আপনাকে কি অযত্ন করবে না, আর আপনি এখান থেকে কোথাও যাবেন না। না বাবা, এই কথাটা মানা আমার পক্ষে সম্ভব না। দেখো ঋষি, উনি যদি একান্ত থাকতেই না চান, তুমি তো ওনাকে জোর করে রাখতে পারো না। কোনো তো জোর নেই না ওনার ওপর তোমার। আছে আছে? কিসের জোর ওনার ওপর তোমার? উনি জাহ্নবীর মা, এটাই আমার সব থেকে বড় জোরের জায়গা। আর জাহ্নবীকে আমি কথা দিয়েছিলাম যে আমি কোনোদিন ওর মাকে ফেরত দেবো না। সেটা আমার প্রাণ থাকতে আমি কোনোদিন খেলাপ করতে পারবো। দেখুন, আপনি জোর করে চলে যেতেই পারেন, কিন্তু আমাকে এইভাবে জাহ্নবীর কাছে কথা খেলাপ করতে বাধ্য করবেন না। জাহ্নবী কোথায়? সে তো তোমাদের কাছে মরে গেছে, সে তো আর ফিরে আসবে না। মরা লোকের কাছে আবার কথার দাম কি? দেখুন, আমি কোনোদিন বলিনি জাহ্নবী মৃত। আর যদি মৃত হয়েও থাকে, কথা আমি জীবিত মানুষকে দিয়েছিলাম। সে মরে গেছে বলে তাকে দেওয়া কথার দাম তুলে নিতে হবে, তার তো কোনো মানে নেই। আর তাছাড়া আমি বিশ্বাস করি জাহ্নবী বেঁচে আছে, কোনো না কোনো দিনও ফিরে আসবেই। আর যেদিনও ফিরে আসবে সেদিনও কোনো হিসেব বুঝুক বা না বুঝুক, নিজের মায়ের হিসেব বুঝে নিতে চাইবে। আমি জাহ্নবীর কাছে অনেক কিছু পেয়েছি, আমি জাহ্নবীর এই কথা কোনোদিন ফেলে দিতে পারবো না। আপনার মেয়ে যদি কোনোদিন ফিরে আসে, আপনি না হয় সেদিন চলে যাবেন। আর আপনি তো বিশ্বাস করেন যে আপনার মেয়ে ফিরে আসবে, ঋষিও তাই বিশ্বাস করে। যদিও আমার মনে হয় না যে সে কোনোদিনও ফিরে আসবে, তবুও যদি কোনোদিন ফিরে আসে, তখন না হয় আপনি ওকে নিয়ে চলে যাবেন। যে কটা দিন আসছে না, ততদিন তো থাকুন। কোথায় থাক? যেখানে আমার স্মৃতিটুকু বিসর্জন দিয়ে দেওয়া হচ্ছে সেখানে থাকবো। আমি আপনার সেন্টিমেন্ট বুঝতে পারছি, ফাইন। আমি আমাদের ঘরের কোনো ফার্নিচার চেঞ্জ করব না। সে কি কি বলছো এটা তুমি? আমি তো প্ল্যান করে ফেললাম, বাপিকেও জানালাম। তুমি তোমার বাবাকে বলে দিও যে আমরা আপাতত কিছু চেঞ্জ করছি না। সবার মনের অবস্থা তো বুঝতে হয়। তুমি যেমন তোমার দিকটা দেখছো, তেমন জাহ্নবীর মায়ের দিকটাও দেখা উচিত। এবার তারপর যদি তোমার সত্যিই থাকতে অসুবিধা হয়, আমাদের বাড়িতে অন্য রুম আছে, আমরা ওখানে শিফট করে যাব। সেখানে তুমি তোমার বাবার জিনিসপত্র আনতেই পারো। তাহলে ওই ঘরটায় কে থাকবে? কেউ থাকবে না, দরজা বন্ধ থাকবে, তাহলেই সমস্যা মিটে গেল। সে কি কথা? ও তো বড় একখানা ঘর, তুমি ছোট থেকে বড় হয়েছো সেখানেই থেকেছো, তুমি ওই ঘর ছেড়ে অন্য ঘরে চলে যাবে? আমার কোনো অসুবিধা হবে না,
আর অলির কাছে তো সবই নতুন, তাই অলিরও কোনো অসুবিধা হবে না। আর আপনাকে আমি কথা দিচ্ছি, যতদিন না জাহ্নবী ফিরবে ততদিন পর্যন্ত জাহ্নবীর কিচ্ছু চেঞ্জ হবে না। আর জাহ্নবীর কাছে আমার এমনিতেই অনেক কথার খেলাপ হয়েছে, অ্যাটলিস্ট এই কথাটা রাখতে দিন।